আসসালামু আলাইকুম। আজকে সকালে অনফিল্ডের প্রোডাকশন টিম বেশ কিছু মেসেজ রিসিভ করেছে এবং সেটা আমার নজরে দিয়েছে। তা হচ্ছে অনফিল্ডের পর্দায় আকবর আলীকে নিয়ে কোনো মন্তব্য করা হয় নাই কেন, সেটা অনেক দর্শক জানতে চেয়েছেন। আমি যদি আপনাদেরকে গত 31শে জুলাই 2026 আজ থেকে এক সপ্তাহ আগের একটা ভিডিও আপনাদেরকে ঠিক এই মুহূর্তে দেখাই, যখন আকবর আলীকে নিয়ে কেউই কথা বলে নাই অনফিল্ড, তখন আকবর আলীকে নিয়ে কথা বলেছিল যে বাংলাদেশ এ টিম যেটা সাউথ আফ্রিকাতে ট্যুর করতে যাবে এই মাসের 19 তারিখে, ওই এ টিমে আকবর আলীর সুযোগ থাকা প্রয়োজন এবং কেন প্রয়োজন সেটা আমরা তথ্য উপাত্ত পরিসংখ্যানের ভিত্তিতে বিশ্লেষণ করেছিলাম। সেই ভিডিওটার থাম্বনেল এবং শিরোনামটা আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। সত্যি কথা বলতে ওই টাইমে হয়তোবা আপনি সোশ্যাল মিডিয়ার অন্য কোনো ভাইরাল টপিক নিয়ে ব্যস্ত ছিলেন, অথবা টিকটকে লায়লা মজনুর প্রেম দেখা নিয়ে ব্যস্ত ছিলেন, যে কারণে ওই ভিডিওটা আপনাদের চোখে পড়ে নাই। আর নয়তো আমি ক্ষমা চাচ্ছি, যাদের চোখে পড়ে না আপনাদের বাসায় বাসায় গিয়ে আমার দেখে আসা উচিত ছিল যে আকবর আলীকে নিয়ে অনফিল্ডে সর্বপ্রথম কথা বলেছে। শুধুমাত্র অনফিল্ডের পর্দায় না, যমুনা টেলিভিশনে আমি রাত 8টায় যে অনুষ্ঠান করি স্পোর্টস লাইভ, সেখানে আলাদা করে রিপোর্ট করা হয়েছে, যেখানে আফনান পিয়াল আমাদের সহকর্মী, তিনি হাবিবুল বাশার সুমনের সাক্ষাৎকার নিয়েছেন এবং আমি আর আফনান পিয়াল আমরা একটা কনভারসেশনও যুক্ত হয়েছিলাম সেই অনুষ্ঠানে, যে কেন আকবর আলীকে কোনো টিমে কল আপ করা হয় না। এখন এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে আকবর কিন্তু এখন এমার্জিং পর্যায়ে নাই, আকবর হচ্ছেন এ টিমে খেলবেন, আকবরের খেলার জায়গাটা হচ্ছে এ টিম। সত্যি কথা বলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনও সাউথ আফ্রিকাগামী এ টিমের স্কোয়াড ঘোষণা করে নেয় অফিসিয়ালি। সো যতক্ষণ না পর্যন্ত সাউথ আফ্রিকাগামী এ টিমের অফিসিয়াল স্কোয়াডটা ঘোষণা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আমরা কিন্তু একদম শিওর হয়ে বলতেও পারছি না যে আকবর আলীকে ক্রিকেট বোর্ড সিস্টেম থেকে বাদ দিয়েছে। আফনান পিয়াল হাবিবুল বাশার সুমনের সাক্ষাৎকার নিয়েছিলেন, সেখানে হাবিবুল বাশার সুমন বলেছেন যে আমরা আকবরকে বাদ দিয়ে দেই নাই, সে এখন ইংল্যান্ডে আছে, এ টিমের যে প্র্যাকটিস ক্যাম্প চলছে সেখানে সে নাই, কিন্তু এমনও হতে পারে আকবরকে সরাসরি ন্যাশনাল এ টিমের সঙ্গে সংযুক্ত করা হতে পারে। অনেকেই এই ব্যাপারটাও জানেন না যে আসলে কোন কোন টিম ট্যুর করছে। এই মুহূর্তে এমার্জিং টিম ট্যুর করছে সাউথ আফ্রিকা, এমার্জিং টিমের সাথে ট্রাই সিরিজ খেলছে। আরেকটা এমার্জিং টিম এবং অনূর্ধ্ব 23 দল খেলছে মালয়েশিয়ার সঙ্গে। টপ এন্ডে আরেকটা এমার্জিং টিম যাবে। আর বাংলাদেশ এ দল যেখানে আমরা এক্সপেক্ট করছি যে আকবর আলী খেলবেন, সেই দলটা 19 তারিখ যাবে। এখন আকবর কেন এ দলে থাকা উচিত সেই বিশ্লেষণ করতে গিয়ে ওই ভিডিওতেও যা বলেছিলাম এই ভিডিওতেও তা বলতে চাই, আবারও বলতে চাই। সর্বশেষ যে ওয়ানডে ফরম্যাটটা হয়েছিল এমার্জিং দলের সাউথ আফ্রিকার সঙ্গে, রাজশাহীর মাটিতে হয়েছিল, সেই সিরিজে আকবর আলী একটা সেঞ্চুরি করেছিলেন, ওই সিরিজের টপ স্কোরার ছিলেন, লাস্ট ম্যাচে ম্যাচ উইনিং ইনিংস খেলেছিলেন এবং প্রথম ম্যাচেও তিনি একটা ম্যাচ উইনিং ইনিংস খেলেছিলেন। দুইটা ম্যাচ উইনিং ইনিংস খেলেছিলেন, আর একটা ম্যাচ সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেন নাই, তারপরও 330-এর উপর রান চেস করার সময় কাছাকাছি জায়গায় ছিলেন আকবর আলী। ওয়ানডে ফরম্যাটটা আমরা আকবরকে টি-20 ক্রিকেট দিয়ে, ওই যে এশিয়ান কাপ যেটা ছিল এমার্জিং এশিয়া কাপে তিনি খারাপ করেছিলেন, আমরা ওই টি-20 দিয়ে তার ওয়ানডেটা বিবেচনা করি, কিন্তু আকবর ওয়ানডেতে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স, আমরা ওই ভিডিওতে এটা উল্লেখ করেছিলাম। এরপর বিসিএল ওয়ানডে ফরম্যাট যেটা হলো, সেখানে নর্থ জোনের হয়ে প্রথম ম্যাচে আকবর আলী সেঞ্চুরি করেছিলেন, সেই পরিসংখ্যানটাও আমরা ওই ভিডিওতে তুলে ধরেছিলাম। দেন প্রিমিয়ার লিগটা আকবর তার নামের প্রতি সুবিচার করতে পারেন নাই, তবে সেখানেও ব্যাপার ছিল আকবরের রোলটা ডিফারেন্ট ছিল, ইম্প্যাক্ট ইনিংস খেলা। আমি যদি কয়েকটা ইনিংস আপনাদেরকে দেখাই, সর্বশেষ যে ম্যাচটা প্রিমিয়ার লিগে আকবর খেলেছিলেন, সেখানে ঢাকা লেওপার্ডসের এগেইনস্টে আকবর 51 রানের একটা ইনিংস খেলেছিলেন 35 বলে, ইম্প্যাক্ট ইনিংস ছিল সেটা, কারণ তিনি নামছেন 5 বা 6 নম্বরে। মোহামেডানের সঙ্গে জয়ী ম্যাচটা প্রাইম ব্যাংকের, সেই ম্যাচটায় আকবরের একটা 30 বলে 40 রানের ইনিংস ছিল, যেটাও একটা ম্যাচ জয়ী ইনিংস ছিল। এছাড়াও আপনি যদি চিন্তা করেন, মোহামেডান ছাড়াও গাজী গ্রুপ ক্রিকেটার্সের সঙ্গে আকবর আরও একটা ইনিংস খেলেছিলেন, যেটা 13 বলে 26 রানের, যেটাও একটা ম্যাচ উইনিং নক ছিল। ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে 35 রান করেছিলেন 24 বলে, সেটাও একটা ইম্প্যাক্ট বা ম্যাচ উইনিং নক ছিল। এখন তার টিমে শাহাদাত দীপু এবং তানজিদ তামিমরা বেশি সংখ্যক বল যেহেতু খেলে ফেলেছেন, আকবরের কাছে বড় ইনিংস খেলার সুযোগ ছিল না 6-7 নম্বরে নেমে, কারণ তার টিমের টপ অর্ডাররা বেটার ব্যাটিং করেছে। তবে আকবর ইম্প্যাক্ট ইনিংস খেলেছেন। তবে বলবো যে হ্যাঁ, এই প্রিমিয়ার লিগটা আকবরের তো ভালো যায়নি, কিন্তু ওয়ানডে ফরম্যাট বিবেচনা করলে এ টিমের প্রেক্ষাপটে আকবর আসবে, আসা উচিত, সেই ব্যাপারটা অনফিল্ড তুলে ধরেছিল। এখন সত্যি কথা বলতে ওই ভিডিওটায় তথ্য উপাত্ত পরিসংখ্যান নিয়ে আলোচনা ছিল, আপনারা দেখেন নাই, দেখেছেন মাত্র 20-25 হাজার বা 30 হাজার মানুষ, কারণ ক্রিকেটীয় বিষয় আপনাদের পছন্দ হয় না।
আজকে খুব সম্ভবত বাবা এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। আমাদের শ্রদ্ধেয় সাদাত ভাই একটা কন্টেন্ট করেছেন যে আকবরের মাঠের বাইরের কোনো ইস্যুর কারণে আকবরকে নেওয়া হয়নি, খুব সম্ভবত মিথুন ভাইকে জড়িয়ে কিছু একটা কথা তিনি বলেছেন। সাদাত ভাই আমাদের বড় ভাই, তিনি ইনভেস্টিগেশন করেছেন, সেটা তার ইনভেস্টিগেশনের ব্যাপার। কিন্তু আকবরের সঙ্গে ক্রিকেট নিয়ে আমার চাইতে বেশি মনে হয় না বাংলাদেশের কারো কথা হয় ব্যাটিং টেকনিক নিয়ে। আকবর আমাকে কখনো বলে নাই এইরকম কোনো কথা। আকবর আমাকে এটা বলেছে যে আমি জানি না ভাই আমাকে কেন আসলে নিচ্ছে না। দেন আমরা ওই ভিডিওটা করেছি যে আকবরকে আসলে কেন নেওয়া হচ্ছে না। আকবর তো নেয়ার যোগ্য, কারণ আকবর আমরা এর আগে এমার্জিং বা ওয়ানডে ফরম্যাটের খেলাগুলো ভালো খেলেছে। এখন জোর দিয়ে আমরা বলতে পারবো না এই কারণে, কারণ এ টিমের স্কোয়াড কিন্তু অফিসিয়ালি এখনো ঘোষণা হয় নাই। এ টিমের স্কোয়াডটা ঘোষণা হলে তখন যদি আকবর না থাকে তখন আমরা অনেক ষড়যন্ত্র তত্ত্ব হয়তো বা খুঁজতে পারি। উইথ ডিউ রেসপেক্ট টু সাদাত ভাই, তিনি আমার খুব শ্রদ্ধেয় মানুষ, তিনি হয়তো বা তার মতো ইনভেস্টিগেট করেছেন, কিন্তু আমি তো ইনভেস্টিগেটর না, আমি তো ইনভেস্টিগেট করি না, আমি অ্যানালিস্ট। আমি ডেটা অ্যানালাইসিসের প্রেক্ষাপটে কথা বলি এবং সেটা নিয়ে আমি কথা বলেছি। আজ থেকে এক সপ্তাহ আগে যখন কেউ আকবরকে নিয়ে কোনো কথা বলে নাই, যখন সবাই হয়তো অনেক রাজনৈতিক বিষয় নিয়ে ব্যস্ত ছিল, সোশ্যাল মিডিয়া আপনারা জানেন কোন কোন বিষয় নিয়ে আপনারাই ব্যস্ত ছিলেন, যে কারণে আকবরের এই ভিডিও আপনারা দেখেন নাই। আপনারা টিকটকে লাইলি মজনুর প্রেম নিয়ে ব্যস্ত থাকেন। সো তখন আপনাদের কাছে এই ধরনের ক্রিকেটীয় বিষয় এগুলো আপনাদের চোখে পড়ে না। চোখে তখনই পড়েছে যখন এটার মধ্যে আসলে কেউ ক্রিস্প অ্যাড করেছেন। সাদাত ভাই ক্রিস্প অ্যাড করেছেন, তখন আপনাদের চোখে পড়েছে। আপনারা ক্রিস্পি জিনিস চান ভাই, ক্রিস্পি জিনিস চাইলে অনফিল্ড দেখেন না। অনফিল্ড তথ্য উপাত্ত পরিসংখ্যান নিয়ে কথা বলে। অনেকে এরকম মন্তব্য করেছেন যে আপনারা কি টাকা খাইছেন নাকি আকবরকে নিয়ে কোনো কথা বলেন না। এক সপ্তাহ আগে ভাই আকবরকে নিয়ে আমরা কথা বলছি, আর আকবরের সাথে ক্রিকেট নিয়ে আমার চাইতে বেশি কথা বাংলাদেশে কারো হয় না। আপনি আমার ব্যাপারে কটুক জানেন যে টাকা পয়সার কথা লিখে ফেলেন আপনারা। বাংলাদেশের কোনো গোয়েন্দা সংস্থা যদি প্রমাণ করতে পারে যে অনফিল্ড কারো কাছ থেকে টাকা নিয়ে কাজ করে, আমি দেখবো, চ্যালেঞ্জ দিলাম আপনাদের সবাইকে। ওই যে টুইস্টটা নাই, যে আপনারা টুইস্ট চান। সমস্যাটা কি জানেন, আপনারা সাংবাদিকদেরকে দোষ দেন যে সাংবাদিকরা এই নিউজ করে সেই নিউজ করে, কারণ আপনারা এইগুলাই দেখেন। আপনারা তথ্য উপাত্ত পরিসংখ্যানের জিনিসপত্র আপনারা দেখেন না, মূল দায়ী হচ্ছেন আপনারা। যে কারণে ওই টুইস্ট আসলে তখন আপনাদের বোধোদয় হয়। এক সপ্তাহ আগে যখন পরিসংখ্যান নিয়ে আকবরের কথা বলেছি আপনাদের তখন বোধোদয় হয় নাই। ঠিক তেমনিভাবে আজ থেকে বছরখানেক আগে ফারুক আহমেদ 250 কোটি টাকা চুরি করেছিল, এইটা নিয়ে আপনারা অনফিল্ডকে বহুত প্রেশার দিয়েছেন। অনফিল্ড এরকম কোনো নিউজ কিন্তু করে নাই, কারণ এটা মিথ্যা কথা ছিল। পরবর্তী সময় সেটা দুদক দ্বারা প্রমাণিত হয়েছে যে ওই যে 250 কোটি টাকা ফারুক আহমেদ চুরি করেছেন, এই এলিগেশনটা মিথ্যা কথা ছিল। কিন্তু এইটা নিয়েও আপনাদের কোনো উচ্চবাচ্য নেই, কারণ আপনারা জাতিগতভাবে এগুলো শুনতে পছন্দ করেন। মানুষের দুর্নাম করবে, কনস্পারেসি তত্ত্ব। আপনারা তথ্য উপাত্ত পরিসংখ্যান খেলাটাকে আপনারা খেলার মধ্যে পছন্দ করেন না, খেলাটার মধ্যে ধুলাটাই আপনারা পছন্দ করেন। এই কারণেই গাড়ি থেকে নামলেন সাব্বির রহমান, তরমুজ খেলেন মেহেদি মিরাজ, এগুলো নিউজ হয়, এগুলোর জন্য আপনারাই দায়ী। সরি টু সে, যারা আসলে এই সমস্ত কমেন্ট বা মন্তব্য করেন। আকবরকে নিয়ে কথা অনফিল্ড এক সপ্তাহ আগেই বলেছে, এরকম রিয়াকশন দিতাম না। রিয়াকশনটা এই কারণে দিই, কারণ যখন করা হয়, যখন তথ্যপাত্য নিয়ে করা হয়, তখন আপনারা এইসব দেখেন না, 20-25 হাজার মানুষ দেখে, কারণ আপনারা তখন লাইলা মজনুর প্রেম নিয়ে ব্যস্ত থাকেন, আপনারা তখন ব্যস্ত থাকেন রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে। ক্রিকেটটাকে আপনারা ক্রিকেটের মধ্যে পছন্দ করেন না। বাংলাদেশের 80% মানুষ ক্রিকেটটাকে ক্রিকেটের মধ্যে পছন্দ করে না, ক্রিকেটটাকে কনস্পাইরেসি থিওরিতে পছন্দ করে, কনস্পাইরেসি থিওরিতে দেখতে চায়। আজকে যখন আমাদের শ্রদ্ধেয় একজন বড় ভাই একটা টুইস্ট দিয়েছেন, এখন আপনার বোধোদয় হয়েছে, এসে আমারে গায়ে লাইতেছেন যে আমি আকবরের নিয়ে কেন কথা বলি নাই। আমি কথা না বললে কে কথা বলছে ভাই বাংলাদেশে? গিয়ে প্রমাণ দেখেন, প্রমাণ সব কিছু আপনাদেরকে দেখাই দিলাম। আর ওই কে টাকা খাইছে না কি করছে আমার ব্যাপারে এসব বলার আগে কদ্দূর জানেন আপনি আমার সম্পর্কে? যাই না বুঝে তারপরে কথা বললেন।